রাস্তায় ছটফট করতে থাকা একটি মেয়ের প্রাণ বাঁচালো এক গরিব ছেলে। তারপর যা হলো জানলে কেঁদে ফেলবে। বন্ধুরা, রাত তখন প্রায় 10:30 ছিল। শহরের রাস্তাগুলো ধীরে ধীরে জনশূন্য হয়ে আসছিল। হালকা বৃষ্টির পর রাস্তায় জল চকচক করছিল। দূরে কোথাও স্ট্রিট লাইট মিটমিট করছিল। সেখানেই ফুটপাতের ধারে একটি মেয়ে পড়েছিল, ভেজা শরীরে, কাঁপছিল আর ভীষণভাবে আহত। তার নিঃশ্বাস দ্রুত চলছিল, ঠোঁট শুকিয়ে গিয়েছিল, চোখ দুটো আধভোজা ছিল, কিন্তু আশেপাশে থামার মতো কেউ ছিল না। গাড়িগুলো পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল, মানুষজন দেখছিল, কিন্তু কেউ এগিয়ে আসছিল না। কারণ এই এলাকাটি শহরের বিপজ্জনক এলাকা হিসেবে পরিচিত ছিল এবং রাতে কেউ অযথা বিপদে পড়তে চাইছিল না। সেখান দিয়েই একটি রোগা ছেলে সাইকেল নিয়ে যাচ্ছিল। তার নাম ছিল রবি। রবি কোনো ধনী পরিবারের ছেলে ছিল না। সে পাশের একটি বস্তিতে থাকত। সারাদিন একটি চায়ের দোকানে কাজ করত, রাতে বেঁচে যাওয়া পাউরুটি আর চা নিয়ে বাড়ি ফিরছিল। মা তার জন্য অপেক্ষা করছিল। তখনই তার নজর পড়ল এই মেয়েটির ওপর। রবি প্রথমে থামতে ভয় পেল। সে ভাবল এটা পুলিশের মামলা হতে পারে বা কোনো গ্যাংয়ের চক্রান্ত হতে পারে। যদি আমি ফেঁসে যাই। কিন্তু তখনই মেয়েটি ক্ষীণ স্বরে শব্দ করল, পানি, জল। রবির বুক কেঁপে উঠল। সে সাইকেল দাঁড় করালো, ধীরে ধীরে কাছে গেল। দিদি, শুনতে পাচ্ছেন? কোনো উত্তর নেই। সে নিজের বোতল থেকে জল নিয়ে মেয়েটির ঠোঁটে স্পর্শ করালো। মেয়েটি কষ্টে এক ঢোক জল খেল এবং অজ্ঞান হয়ে গেল। রবি ঘাবড়ে গেল। ওখান দিয়ে দুজন লোক যাচ্ছিল। রবি চিৎকার করে ডাকল, ভাইয়া, একটু সাহায্য করুন, মেয়েটি মারা যাবে। কিন্তু উত্তর এলো, আমরা কেন ফালতু ঝামেলায় ফাঁসতে যাব ভাই? পুলিশ কেস হতে পারে। তারা চলে গেল। রবির সামনে দুটো পথ ছিল, হয় সেও চলে যাবে, নয়তো নিজের জীবনের সবচেয়ে বড় বিপদ ডেকে আনবে। সে আকাশের দিকে তাকিয়ে দেখল, ঈশ্বর, আজ যদি একে ফেলে চলে যাই তবে হয়তো সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারব না। এবং সে সিদ্ধান্ত নিয়ে নিল। রবি অনেক কষ্টে মেয়েটিকে তুলল। সে মোটেও হালকা ছিল না। তার জামাকাপড় দামি ছিল, মনে হচ্ছিল কোনো বড় ঘরের মেয়ে। রবি তাকে নিজের সাইকেলের পেছনে কোনোভাবে বসালো। নিজেকে সামলে নিয়ে হেঁটে চলতে শুরু করল। কাছের সরকারি হাসপাতালটি প্রায় ৩ কিলোমিটার দূরে ছিল। বৃষ্টি আবার শুরু হলো। রাস্তা পিচ্ছিল ছিল। রবি অনেকবার পড়ে যেতে যেতে বাঁচল, কিন্তু সে চলতে থাকল, কারণ এখন আর ভয় নয়, একজনের প্রাণের কথা ছিল। প্রায় ৪০ মিনিট পর রবি হাসপাতালে পৌঁছাল। কেউ আছেন? ডাক্তারবাবু, তাড়াতাড়ি আসুন। একজন নার্স বেরিয়ে এলেন। কি হয়েছে? রবি বলল, ম্যাডাম রাস্তায় পড়েছিল, মারা যাবে, একবার দেখে নিন। নার্স মেয়েটির অবস্থা দেখে বললেন, আরে, এ তো খুব সিরিয়াস। সঙ্গে সঙ্গে স্ট্রেচার এলো। তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, এর সাথে কে আছে? রবি হাত তুলল, আমি। কোনো সম্পর্ক নেই, রাস্তায় পড়ে থাকতে দেখেছি। ডাক্তারবাবু কড়া নজরে তাকালেন। তুমি জানো এটা পুলিশ কেস, যদি কিছু হয় তবে তুমি ফাঁসবে। রবি নিচু স্বরে বলল, ডাক্তারবাবু, আগে ওনাকে বাঁচান। ১০ মিনিট পর পুলিশ চলে এলো। ইন্সপেক্টর কড়া গলায় জিজ্ঞেস করলেন, তুমি একে কোথা থেকে তুলেছ? রবি ভয় পেল, কিন্তু সত্যি কথা বলে দিল, স্যার, আমি চায়ের দোকানে কাজ করি, বাড়ি যাচ্ছিলাম, ওনাকে রাস্তায় পড়ে থাকতে দেখি। ইন্সপেক্টর সন্দেহ ভরা দৃষ্টিতে তাকালেন, তোমাকে কেন বিশ্বাস করব যে তুমি কিছু করনি? রবির চোখে জল চলে এলো, স্যার, আমি গরিব হতে পারি, কিন্তু অপরাধী নই। ওখানে উপস্থিত একজন নার্স বললেন, স্যার, ও সত্যি কথা বলছে, যদিও খারাপ লোক হতো তবে এখানে নিয়ে আসতো না। ইন্সপেক্টর বললেন, ঠিক আছে, কিন্তু যতক্ষণ মেয়েটির জ্ঞান ফিরছে না তুমি কোথাও যাবে না। রাতের 2টো বেজে গেল। রবি হাসপাতালের বেঞ্চে বসেছিল। তার পকেটে মাত্র 40 টাকা ছিল। মা বাড়িতে অপেক্ষা করছিল। তার কাছে ফোনও ছিল না, কিন্তু সে গেল না। সকাল 5টার সময় ডাক্তারবাবু বাইরে এলেন। মেয়েটির অবস্থা আশঙ্কাজনক, অনেক রক্তক্ষরণ হয়েছে, তবে এখনও বেঁচে আছে। রবি স্বস্তির নিঃশ্বাস ফেলল। সকাল 8টার সময় হঠাৎ হাসপাতালে হুলস্থুল পড়ে গেল। অনেকগুলো দামি গাড়ি এসে থামল। দামি পোশাক পরা মানুষজন দৌড়ে ভেতরে এলেন। একজন লোক চিৎকার করে বললেন, আমার মেয়ে কোথায়? ডাক্তারবাবু ইশারা করলেন। ওই লোক মেয়েটিকে দেখে কেঁদে ফেললেন, আর যা, আমার সোনা মা। রবি বুঝে গেল এরা মেয়েটির পরিবার। কিছুক্ষণ পর ইন্সপেক্টর ওই লোকটিকে জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বললেন, আমি বিক্রম মেহতা। পুরো হাসপাতাল স্তব্ধ হয়ে গেল। বিক্রম মেহতা শহরের সবচেয়ে বড় শিল্পপতি। বিক্রম মেহতা রবিকে দেখলেন। এ কে? ইন্সপেক্টর বললেন, ইনিই আপনার মেয়েকে রাস্তা থেকে উদ্ধার করেছেন। বিক্রম রবিকে আপাদ মস্তক দেখলেন। ছেঁড়া জামা, ভেজা শার্ট, ভীতু চোখ। কোথাও এই তো। কথাটি শেষ হল না, কিন্তু রবি বুঝে গেল। তার মুষ্টি শক্ত হয়ে গেল। স্যার, আমি কিছু করিনি। তখনই ভেতর থেকে নার্স দৌড়ে এলেন। স্যার, মেয়েটির জ্ঞান ফিরেছে।
সবাই ভেতরে ছুটল। আর্য চোখ খুলল। প্রথমেই সে রবিকে দেখল। ক্ষীণ গলায় বলল, জল। রবি এগিয়ে গেল। বিক্রম মেহতা আটকাতে চাইলেন, কিন্তু আর্য হাত তুলে বাধা দিল। বাবা, ইনিই আমাকে বাঁচিয়েছেন। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আর্য ধীরে ধীরে বলল, কাল রাতে কেউ আমার গাড়ির পিছু নিয়েছিল, তারপর অ্যাক্সিডেন্ট হলো। আমি বাইরে ছিটকে পড়েছিলাম। কেউ সাহায্য করেনি, শুধু উনিই এলেন। বিক্রম মেহতার চোখ ভিজে গেল। তিনি প্রথমবার রবিকে একজন মানুষের মতো দেখলেন। বাবা, তুমি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছ। রবি ইতস্তত বোধ করছিল। আমি তো শুধু মানবতা দেখিয়েছি, কিন্তু কাহিনী এখানে শেষ ছিল না। ইন্সপেক্টর বললেন, স্যার, এটা অ্যাক্সিডেন্ট বলে মনে হচ্ছে না, কেউ ইচ্ছে করে ধাক্কা মেরেছে। ঘরে আবার নিস্তব্ধতা। বিক্রম মেহতার মুখের রং বদলে গেল। মানে? ইন্সপেক্টর বললেন, মানে আপনার মেয়েকে মারার চেষ্টা করা হয়েছে। আর্যর চোখে ভয় ফুটে উঠল। রবি প্রথমবার দেখল যে মেয়েকে সে রাস্তা থেকে তুলেছে সে শুধু ধনী নয়, বিপদেও আছে। আর এখান থেকেই শুরু হয় এমন এক কাহিনী, যেখানে এক গরিব ছেলে আর এক ধনী মেয়ে ভাগ্য দিয়ে নয়, বরং বিপদ দিয়ে একে অপরের সাথে জুড়ে গেল। হাসপাতালের ঘরে সন্নাটা বিরাজ করছিল। আর্য বেডে শুয়েছিল। তার হাতে ড্রিপ চলছিল। চেহারায় দুর্বলতা স্পষ্ট ছিল, কিন্তু তার চোখে এখন ভয় ছিল, শুধু অ্যাক্সিডেন্টের নয়, কোনো চক্রান্তের। ইন্সপেক্টর শর্মা গম্ভীর গলায় বললেন, মিস্টার মেহতা, গাড়ির ব্রেক ফেল হয়নি, আমাদের সন্দেহ কেউ ইচ্ছে করে ধাক্কা মেরেছে। বিক্রম মেহতার মুখ রাগে লাল হয়ে গেল। কে করতে পারে এমন কাজ? ইন্সপেক্টর সোজাসুজি উত্তর দিলেন না। আপনার ব্যবসায় কোনো শত্রুতা? বিক্রম মেহতা কিছুক্ষণ চুপ রইলেন। তার মাথায় অনেক নাম ঘুরে গেল। বড় কন্ট্রাক্ট, পুরনো প্রতিদ্বন্দ্বী, কোটি টাকার খেলা। আর্য নিচু স্বরে বলল, বাবা, কাল বিকেলে একটা অদ্ভুত ফোন এসেছিল। সবার নজর তার দিকে গেল। কার? আর্য বলল, একজন লোক বলেছিল, তোমার বাবা যা করেছে তার দাম তোমাকে মেটাতে হবে। ঘরে নিস্তব্ধতা আরও গভীর হল। রবি দরজার কাছে দাঁড়িয়েছিল। সেই জগতের অংশ ছিল না। না সে বড় বড় ব্যবসা বুঝত, না বুঝত শত্রুতার খেলা। সে তো শুধু এক চায়ের দোকানের ছেলে ছিল, কিন্তু এখন সেই কাহিনীর অংশ হয়ে গিয়েছিল। ইন্সপেক্টর তার দিকে তাকালেন। রবি, তুমি রাস্তায় কিছু দেখেছিলে? রবি মনে করার চেষ্টা করল। স্যার, আমি যখন পৌঁছলাম একটা কালো গাড়ি খুব দ্রুত চলে যাচ্ছিল। নম্বর দেখিনি স্যার, বৃষ্টি ছিল। ইন্সপেক্টর মাথা নাড়লেন। হঠাৎ বিক্রম মেহতার বড় ভাই মহেশ মেহতা ঘরে এলেন। তার চেহারা খুব কঠোর ছিল। ভাই, শুনলাম কোনো এক গরিব ছেলে আর্যকে তুলেছে। তিনি রবির দিকে তাকালেন। চোখে কোনো বিশ্বাস ছিল না। পুলিশের ভালো করে তদন্ত করা উচিত। আজকাল এই ধরনের লোকেরাই আগে দুর্ঘটনা ঘটায়, তারপর হিরো সাজে। রবির মনে খুব আঘাত লাগল। সে কিছু বলল না। আর্য রেগে গিয়ে বলল, কাকা, যদি উনি না থাকতেন তবে আমি মরে যেতাম। মহেশ চুপ রয়ে গেলেন, কিন্তু তার চোখে সন্দেহ তখনও ছিল। রাত হয়ে গিয়েছিল। রবি বাইরে বেঞ্চে বসেছিল। সে এখনও পর্যন্ত কিছু খায়নি। তখনই বিক্রম মেহতা বাইরে এলেন। কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকলেন। তারপর বিক্রম বললেন, বাবা, তুমি যা করেছ তার ঋণ আমি কোনো দিন মেটাতে পারব না। রবি ইতস্তত করে বলল, স্যার, আমি বিশেষ কিছু করিনি। বিক্রম পকেট থেকে চেক বই বের করলেন। এই নাও, যত খুশি লিখে নাও। রবি পিছিয়ে গেল। না স্যার, যদি টাকার জন্য করতাম তবে ওকে রাস্তায় ফেলে রেখে যেতাম। বিক্রম প্রথমবার সত্যিই মুগ্ধ হলেন। তুমি আলাদা। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা একটি কালো গাড়ির ভেতরে বসে একজন লোক এসব দেখছিল। সে ফোন করল। স্যার, মেয়েটি বেঁচে গেছে। ফোনের ওপার থেকে গম্ভীর আওয়াজ এলো। আর ওই ছেলেটি? লোকটা বলল, ও বেঁচে আছে। কিছুক্ষণ নিস্তব্ধতার পর জবাব এলো, তবে এবার দুজনকেই সরাতে হবে। দুদিন পর আর্য হাসপাতাল থেকে ছুটি পেল। নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হলো। বাড়ির বাইরে গার্ডরা দাঁড়িয়ে থাকল। কিন্তু আর্যর মনে একটাই প্রশ্ন ছিল, কেন? সে বাবাকে জিজ্ঞেস করল, আপনি কি কিছু লুকাচ্ছেন? বিক্রম মেহতা নজর ফিরিয়ে নিলেন। কিছু ব্যবসায়িক ব্যাপার আছে। আর্য বলল, এটা কি ওই প্রজেক্টের জন্য যেটা আপনি সরকারের কাছ থেকে পেয়েছেন? বিক্রম অবাক হলেন। তুমি কি করে জানলে? আর্য বলল, কারণ সেদিন বাড়িতে আপনি আর কাকা এই নিয়েই তর্ক করছিলেন। বিক্রম চুপ হয়ে গেলেন। রবি তার ছোট বাড়িতে পৌঁছাল। মা দরজা খুলল। কোথায় ছিলি তুই? আমি খুব ভয় পেয়েছিলাম। রবি সব খুলে বলল। মা তার মাথায় হাত রাখলেন।
বাবা, তুই ঠিক কাজ করেছিস, কিন্তু বড়লোকদের ঝগড়ায় জড়িয়ে পড়িস না। রবি মাথা নাড়ল, তারও এখন ভয় করছিল। তৃতীয় রাতে রবি চায়ের দোকান বন্ধ করছিল। তখনই দুজন মুখোশধারী লোক এলো। তুই রবি? রবি কিছু বুঝে ওঠার আগেই একজন তাকে জোরে ধাক্কা দিল। অন্যজন হুমকি দিল, যে মেয়েকে তুই বাঁচিয়েছিস তার থেকে দূরে থাক, না হলে পরের বার হাসপাতাল নয়, শ্মশানে যাবি। রবির হাত কাঁপতে লাগল, কিন্তু সে সাহস সঞ্চয় করল। আমি কিছু ভুল করিনি। একজন লোক তার কাঁধে জোরে আঘাত করল। চুপ, বেশি হিরো সাজতে হবে না। তারা চলে গেল। রবি মাটিতে পড়ে গেল। পরদিন ইন্সপেক্টর খবর পেলেন। রবি রিপোর্ট লেখাল। ইন্সপেক্টর গম্ভীর হয়ে বললেন, এখন এটা পরিষ্কার যে হামলাটি পরিকল্পিত ছিল। আর্যও খবর পেল। সে রাগে বলল, বাবা, এবার তো অন্তত মানুন যে এটা আমাদেরই কারো কাজ। বিক্রমের চোখে অস্বস্তি ছিল, কারণ তারও এখন সন্দেহ নিজের বাড়ির ওপরই হচ্ছিল। সেই রাতে মহেশ মেহতা নিজের ঘরে ফোনে কথা বলছিলেন। কাজটা ঠিকঠাক কেন হলো না? ফোনের ওপার থেকে আওয়াজ এলো, স্যার, মেয়েটি বেঁচে গেছে, আর ওই ছেলেটা মাঝখানে চলে এসেছে। মহেশের চোখ লাল হয়ে গেল। তবে এবার ওকেও রাস্তা থেকে সরিয়ে দাও। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা চাকর সব শুনে ফেলল। এখন খেলা আরও বিপজ্জনক হয়ে উঠেছিল। রাতের 11টার সময় মেহতা হাউসের উঁচু দেওয়ালের ভেতরে নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই নিস্তব্ধতার পেছনে এক তুফান ঘনিয়ে আসছিল। আর্য নিজের ঘরে বসেছিল। তার সামনে সেই একই প্রশ্ন বারবার ঘুরছিল, কে চায় আমাকে মারতে? তার মাথায় কাকা মহেশের সন্দেহজনক কথাগুলো বাজছিল। সেই সময় দরজায় হালকে টোকা পড়ল। দিদি, আমি রমেশ। ওটা বাড়ির পুরনো চাকর ছিল। আর্য দরজা খুলল। রমেশের মুখে ভয় স্পষ্ট ছিল। দিদি, আমাকে আপনার সাথে একটা জরুরি কথা বলতে হবে, কিন্তু এই কথা যদি বাইরে যায় তবে আমার প্রাণ চলে যাবে। আর্যর বুক ধরফর করতে লাগল। কি ব্যাপার? রমেশ ফিসফিস করে বলল, সেদিন রাতে আমি মহেশ স্যারকে ফোনে বলতে শুনেছি, কাজটা ঠিকঠাক কেন হলো না। আর্যর হাত থেকে জলের গ্লাসটা পড়ে গেল। তুমি কি বলছো এসব? রমেশ বলল, দিদি, আমার মনে হয় এসবই ওই প্রজেক্টের জন্য। ওই প্রজেক্ট যেটা সরকার বিক্রম স্যারকে দিয়েছে। 1000 কোটি টাকার চুক্তি, শহরের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল ডিল। কিন্তু মহেশ মেহতা চেয়েছিলেন ওই প্রজেক্ট তার নামে হোক। কিছুদিন আগে বাড়িতে জোরদার তর্ক হয়েছিল। মহেশ বলেছিলেন, ভাই, এই সুযোগটা আমাকে দাও, আমিও কোম্পানিতে সমান পরিশ্রম করেছি। বিক্রম সরাসরি না করে দিয়েছিলেন, মহেশ, এই কোম্পানি আমার নামে, আমি সিদ্ধান্ত ব্যবসার স্বার্থে নেব, সম্পর্কের খাতিরে নয়। আর ওখান থেকেই ফাটল শুরু হয়েছিল। অন্যদিকে রবি তখনও ডরাচ্ছিল। মা তার ক্ষতস্থানে মলম লাগিয়ে দিচ্ছিল। বাবা, ছেড়ে দে এসব, আমরা গরিব মানুষ, বড়লোকদের লড়াইয়ে জিততে পারব না। রবি চুপ ছিল, কিন্তু তার ভেতরটা বদলে গিয়েছিল। মা, আজ যদি আমি পিছিয়ে যাই তবে কাল অন্য কেউ মরবে। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। অজানা নম্বর। রবি, আমি আর্য বলছি। রবি অবাক হয়ে গেল। আপনি? সব ঠিক আছে তো? আর্য বলল, না, আমাকে তোমার সাথে দেখা করতে হবে, খুব জরুরি। পরদিন দুপুরে শহরের এক শান্ত মন্দিরের পেছনে দুজনে দেখা করল। আর্যর সাথে একজন বডিগার্ড দূরে দাঁড়িয়েছিল। আর্য বলল, রবি, আমার মনে হয় আমার কাকাই এর পেছনে আছে। রবি অবাক হল, কিন্তু কেন? আর্য বলল, কারণ আমি না থাকলে বাবা ভেঙে পড়বেন, আর কোম্পানির কন্ট্রোল ওনার হাতে চলে আসবে। রবি দীর্ঘশ্বাস ফেলল। আপনার প্রমাণ দরকার। আর্য মাথা নাড়ল। হ্যাঁ, আর তুমিই আমাকে সাহায্য করতে পারো। রবি হাসল। আমি চা বিক্রি করি, ডিটেকটিভ নই। আর্যও হালকা হাসল। কিন্তু তুমি সৎ, আর ওটাই আমার শক্তি। এদিকে মহেশ মেহতা অস্থির ছিলেন। তিনি খবর পেয়েছিলেন যে আর্য বেঁচে আছে এবং পুলিশের তদন্ত এগিয়ে চলেছে। তিনি তার লোকেদের ডাকলেন, ওই ছেলেটাকে শেষ করে দাও, ওই সবচেয়ে বড় বিপদ। সেই রাতে রবির বাড়ির সামনে একটি বাইক এসে থামল। দুজন লোক নামল, দরজা ধাক্কাল। রবি খুলল। কে? হঠাৎ গুলি চলল, কিন্তু গুলি রবির গায়ে লাগল না, কারণ ঠিক তখনই পুলিশের জিপ চলে এলো। হামলাকারীরা পালিয়ে গেল। ইন্সপেক্টর শর্মা নামলেন। রবি, তুমি ঠিক আছো তো? রবি কাঁপছিল। স্যার, এরা আমাকে মেরে ফেলবে। ইন্সপেক্টর গম্ভীর গলায় বললেন, এখন এটা শুধু তোমার মামলা নয়, এটা একটা বড় চক্রান্ত। সেই রাতেই ইন্সপেক্টর একটি অজানা খাম পেলেন। তাতে একটা পেন ড্রাইভ ছিল, ভিডিও ফুটেজ, যাতে পরিষ্কার দেখা যাচ্ছিল মহেশ মেহতা একটি অন্ধকার ঘরে এক লোককে টাকা দিচ্ছেন আর বলছেন, কাজ পরিষ্কার হওয়া চাই, কোনো ভুল যেন না হয়। ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে বিক্রম মেহতাকে ডাকলেন, ভিডিও দেখালেন। বিক্রমের হাত কাঁপতে লাগল। মহেশ, এটা তুমি কি করলে? তার চোখে জল এসে গেল। আমার নিজের ভাই আমার মেয়ের প্রাণ নেওয়ার চেষ্টা করল। পরদিন পুলিশ সরাসরি মেহতা হাউসে পৌঁছল। মহেশ মেহতাকে গ্রেপ্তার করা হলো। তিনি চিৎকার করে বললেন, এসব মিথ্যে, আমাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু যখন ভিডিও সামনে এলো তার আওয়াজ মিয়ে গেল।
আর্য সামনে দাঁড়িয়েছিল, চোখে জল। কাকা, আমি আপনাকে সবসময় দ্বিতীয় বাবা মেনেছি। মাহেশ নজর নিচু করে নিলেন। লোভ সম্পর্কের রক্ত করে দিয়েছিল, কিন্তু কাহিনী এখন আর শেষ হয়নি। সবাই ভাবল এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই রাতেই চাকর রমেশ নিখোঁজ হয়ে গেল। ওই যে সত্যিটা জানিয়েছিল, তার ফোন সুইচ অফ। পুলিশ একটি মেসেজ পেল, যদি কেস তুলে না নেওয়া হয় তবে পরের নম্বর ওর হবে। ইন্সপেক্টর বললেন, মনে হচ্ছে মহেশ একা নয়। এখন মামলা আরও গভীর হয়ে গিয়েছিল। মুখ্য ষড়যন্ত্রকারী গ্রেফতার হলেও তার পেছনে আরও কেউ ছিল, এমন কেউ যে পর্দার আড়াল থেকে খেলা খেলছিল। আর্য আবার বিপদে ছিল, রবিও লক্ষ্যবস্তু ছিল, এবং আসল মাস্টার মাইন্ড এখনও মুক্ত ছিল। রাতের 2টো, শহর ঘুমোচ্ছিল, কিন্তু পুলিশ কন্ট্রোল রুমে ব্যস্ততা ছিল। রমেশ, ওই চাকর যে সত্যিটা জানিয়েছিল, সে নিখোঁজ। ইন্সপেক্টর শর্মা ফাইল বন্ধ করে বললেন, আমার শুরু থেকেই মনে হচ্ছিল মহেশ শুধু একটা ঘুঁটি, অন্য কেউ আছে যে আসল খেলা খেলছে। সকাল 6টার সময় একটি অজানা নম্বর থেকে ভিডিও কল এলো। স্ক্রিনে রমেশকে বেঁধে রাখা হয়েছিল, পেছনে অন্ধকার গুদামঘর। একটা কণ্ঠস্বর ভেসে এলো, কেস তুলে নাও, না হলে পরের লাশটা এর হবে। আর্যর বুক কেঁপে উঠল। বিক্রম মেহতার চোখে আগুন জ্বলছিল। তুমি চাওটা কি? ওপার থেকে হাসির আওয়াজ এলো, ওই সরকারি প্রজেক্ট, কোম্পানির সব শেয়ার আর 200 কোটি টাকা। ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে কল ট্রেস করতে শুরু করলেন। লোকেশন পাওয়া গেল, শহরের বাইরে এক পুরনো ফ্যাক্টরি। কল শেষ হওয়ার পর ইন্সপেক্টর বললেন, স্যার, কলটা একটা প্রাইভেট নেটওয়ার্ক থেকে ছিল, কিন্তু যে সিম ব্যবহার করা হয়েছে সেটা আপনার CA4 নামে। ঘরে নিস্তব্ধতা। কে? বিক্রম জিজ্ঞেস করলেন। ইন্সপেক্টর বললেন, রাকেশ অরোরা। রাকেশ অরোরা বিক্রম মেহতার সবচেয়ে বিশ্বস্ত মানুষ। 15 বছর ধরে কোম্পানির প্রতিটি ফাইল, প্রতিটি চুক্তি, প্রতিটি ডিল তার হাত দিয়েই যেত। বিক্রমের গলা কেঁপে উঠল। এটা অসম্ভব, কিন্তু সত্যিটা প্রায়ই অসম্ভব মনে হয়। রাকেশ অরোরা গত কয়েক বছর ধরে কোম্পানির টাকা ধীরে ধীরে আত্মসাৎ করছিল। তার ভয় ছিল নতুন সরকারি অডিট সব ফাঁস করে দেবে। যদি প্রজেক্ট বিক্রমের হাতে থাকত তবে তদন্ত হতো। যদি কোম্পানিতে বিশৃঙ্খলা তৈরি হতো তবে সব নজর ওদিকে ঘুরে যেত। তাই সে প্ল্যান বানিয়েছিল, আগে আর্যকে সরাও, তারপর পরিবার ভেঙে যাবে, শেয়ার কন্ট্রোল বদলে যাবে। আর মহেশ মেহতাকে লোভ আর রাগের মাথায় উস্কে দেওয়া হয়েছিল। সে ছিল কেবল একটি ঘুঁটি। পুলিশ টিম তৈরি ছিল, কিন্তু লোকেশন শুনেই রবি বলল, স্যার, ওই পুরনো ফ্যাক্টরির পেছনে একটা ছোট রাস্তা আছে, আমি ওখানে আগে কাজ করতাম। ইন্সপেক্টর তার দিকে তাকালেন। এটা বিপজ্জনক। রবি দৃঢ় গলায় বলল, স্যার, আজ যদি আমরা ভয় পাই তবে ও আবার কাউকে মেরে ফেলবে। আর্য রবির দিকে তাকাল। তার চোখে এখন আর ভয় নয়, সম্মান ছিল। রাত 9টা, পুলিশ ফ্যাক্টরি ঘিরে ফেলল। ভেতরে অন্ধকার ছিল। রাকেশ আরোরা বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল। কেউ ভেতরে এলে গুলি করে দেব। রমেশ চেয়ারে বাঁধা ছিল। ইন্সপেক্টর লাউডস্পিকারে বললেন, রাকেশ, তোমার খেলা শেষ। রাকেশ হাসল। খেলা তো কেবল শুরু হল। তখনই পেছনের জানালা দিয়ে রবি ভেতরে ঢুকল, ধীরে ধীরে, নিঃশব্দে। সে রমেশের দড়ি কাটতে শুরু করল, কিন্তু দড়ি পড়ার সঙ্গে সঙ্গেই শব্দ হল। রাকেশ ঘুরে দাঁড়াল। তুই আবার এসেছিস? সে বন্দুক রবির দিকে তাক করল। আর্য, যে পুলিশের সাথে বাইরে দাঁড়িয়েছিল, চিৎকার করে উঠল, রবি! গুলি চলল, কিন্তু গুলি রবির গায়ে লাগল না, কারণ ঠিক সেই মুহূর্তেই ইন্সপেক্টর পাল্টা গুলি চালিয়েছিলেন। রাকেশের হাত থেকে বন্দুক পড়ে গেল। পুলিশ ভেতরে ঢুকল। রাকেশ গ্রেফতার হল। রমেশ বেঁচে গেল। রবি দেওয়ালের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, ঘামে ভেজা শরীর, কিন্তু বেঁচে আছে। আর্য দৌড়ে ভেতরে এলো। সে প্রথমবার দ্বিধা না করে রবির হাত ধরে ফেলল। তুমি পাগল নাকি? যদি তোমার কিছু হয়ে যেত? রবি হাসল। তবে অন্তত এইটুকু শান্তি থাকত যে আমি চেষ্টা করেছি। কয়েক সপ্তাহ পর রাকেশ অরোরাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। মহেশ মেহতাকেও ষড়যন্ত্রে লিপ্ত থাকার জন্য জেল হলো। বিক্রম মেহতা ভেঙে পড়েছিলেন, কিন্তু এবার তিনি একা ছিলেন না। তিনি প্রেস কনফারেন্স করলেন। ক্যামেরার সামনে তিনি বললেন, আজ আমার মেয়ে বেঁচে আছে কেবল একজন গরিব ছেলের জন্য, যে নিজের প্রাণের পরোয়া না করে ঝাঁপিয়ে পড়েছিল। সবার নজর রবির দিকে গেল। রবি লজ্জিত হয় মাথা নিচু করল। বিক্রম মেহতা রবিকে বললেন, বাবা, আমি তোমাকে টাকা দিতে চাই না, আমি তোমাকে সুযোগ দিতে চাই। তিনি তাকে নিজের কোম্পানিতে স্কলারশিপ দিলেন এবং তার পড়াশোনার পুরো খরচ নিলেন। রবির মায়ের চোখে জল ছিল। আমার ছেলে আজ সত্যিই ধনী হয়ে গেছে। রবি হাসল। মা, ধনী তো আমি সেদিনই হয়েছিলাম যেদিন আমি একজনের প্রাণ বাঁচিয়েছিলাম।
1 বছর পর রবি কলেজে টপার হলো। আর্য সমাজসেবায় মন দিল। দুজনে মিলে একটি ফাউন্ডেশন শুরু করল, যা সড়ক দুর্ঘটনায় আহত মানুষদের সাহায্য করত। এখন আর কাউকে রাস্তায় ছটফট করতে ফেলে রাখা হতো না। গরিব মানুষকে ছোট করে না, লোভ মানুষকে নিচে নামিয়ে দেয়। আর মানবতা সব চক্রান্তির চেয়েও বড়। যে ছেলের কাছে 40 টাকা ছিল, আজ তার কাছে কোটি টাকার সম্মান। আর যে লোকের কাছে কোটি কোটি টাকা ছিল, সে লোভের বশবর্তী হয়ে সব হারালো। আর মনে রাখবেন, কখনো রাস্তায় কাউকে ছটফট করতে দেখলে তাকে উপেক্ষা করবেন না, কারণ হয়তো একজনের জীবন আপনার একটি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। গল্পটি এখানেই শেষ হলো। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না। কমেন্টে নিজের শহরের নাম লিখবেন, আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আপনাদের একটি ছোট্ট সাপোর্টই এমন কাহিনী আনার শক্তি দেয়।